আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ রুবেল ইসলাম রানা কুড়িগ্রাম ম্যাথ স্কুলের পক্ষ থেকে আপনাকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আজকে আমরা রাজশাহী বোর্ড 2024 সালের 1 নম্বরে যে সৃজনশীল প্রশ্ন আসছে তার সমাধান করব ইনশাআল্লাহ। তো চলুন দেরি না করে শুরু করা যাক। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অন্যান্য ভিডিওগুলো দেখুন, ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। 1 নম্বর প্রশ্নে উদ্দীপকে দেওয়া ছিল a ইকুয়াল x বিলংস টু n, ক্যাপিটাল n দ্বারা আমরা জানি ন্যাচারাল নাম্বার বোঝানো হয়, অর্থাৎ n ইকুয়াল আমরা জানি 1 2 3 4 এভাবে চলতেই থাকে ইনফিনিটি পর্যন্ত। তো সাজ দ্যাট বলা হয়েছে যে স্বাভাবিক সংখ্যার মধ্যে যেন x স্কোয়ার গ্রেটার দেন 8, সেই স্বাভাবিক সংখ্যার স্কোয়ার করলে যেন 8 এর বড় হয়, এবং x কিউব লেস দেন 200, সেই সংখ্যার আবার ঘন যদি করা হয় সেটা যেন 200 ছোট হয়। b ইকুয়াল দেওয়া আছে x বিলংস টু n, ক্যাপিটাল n দ্বারা ন্যাচারাল নাম্বার, তাহলে স্বাভাবিক সংখ্যা সাজ দ্যাট যেন x জোড় সংখ্যা, স্বাভাবিক সংখ্যার মধ্যে জোড় সংখ্যা হতে হবে, সেটা আবার 6 এর সমান অথবা ছোট, x লেস দেন অর ইকুয়াল 6, এবং দেওয়া আছে c ইকুয়াল √7। তো ক নাম্বার প্রশ্নটি উদ্দীপকের সাথে সংশ্লিষ্ট নয়, তাহলে চলো সমাধান করা যাক। ক নাম্বার প্রশ্নে বলা হয়েছে 35 এবং 45 এর সকল গুণনীয়কের ছেদ সেট নির্ণয় করো। তো প্রথমে আমরা লিখব ধরি 35 এর সকল গুণনীয়কের সেট ইকুয়াল a, এবং 45 এর সকল গুণনীয়কের সেট b। এরপর আমরা লিখব এখানে 35 কে আমরা ভেঙে নিব। তো 35 কে আমরা লিখতে পারি 1 ইন্টু 35, এরপরে লিখতে পারি 5 ইন্টু 7। তো এটাকে আর ভাঙানো যায় না। একইভাবে আমরা 45 কে ভেঙে নিব, তাহলে 1 ইন্টু 45, এরপর এটাকে আমরা লিখতে পারি 3 ইন্টু 15, এরপর লিখতে পারি 5 ইন্টু 9। তো 45 কে আমরা আর ভাঙাতে পারবো না, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে 35 এর গুণনীয়ক সমূহ 1 5 7 এবং 35, 1 5 7 35, এবং 45 এর গুণনীয়ক সমূহ 1 3 5 9 15 এবং 45। তাহলে আমরা এগুলো লিখে নিব 1 3 5 9 15 এবং 45। তাহলে আমরা লিখতে পারি সুতরাং a ইকুয়াল, যেহেতু আমরা 35 এর সকল গুণনীয়কের সেটকে a ধরেছি, তাহলে a ইকুয়াল আমরা এই 35 এর গুণনীয়কগুলো লিখতে পারি। তাহলে a সেটের উপাদান 1 5 7 35। সুতরাং b ইকুয়াল 45 এর সকল গুণনীয়কের সেট আমরা ধরেছি b, তাহলে b সেটের উপাদান হবে 45 এর গুণনীয়কগুলো 1 3 5 9 15 45। এখন এই দুইটা সেটের কি বলা হয়েছে? ছেদ সেট। তাহলে আমরা লিখতে পারি সুতরাং a ইন্টারসেকশন b অথবা a ছেদ b। তো a সেটের উপাদান 1 5 7 35, ছেদ b সেটের উপাদান 1 3 5 9 15 আর হলো 45। তো সেট কিভাবে বের করে? দুইটা সেটের মধ্যে যে কমন এলিমেন্ট গুলো আছে অর্থাৎ সাধারণ উপাদান যেগুলো মিলবে শুধুমাত্র সেগুলো নিতে হয়। তো এখানে 1
আর 1 মিলতেছে, তাহলে 1 নিব। এরপরে 5 মিলতেছে, 5 নিব। আর কোনো উপাদান মিলতেছে না। তাহলে এই দুইটা সেটের ইন্টারসেকশন করলে আমরা পাবো 1 আর 5। তো এটাই হবে অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পারছো। পরবর্তী প্রশ্নে যাই। খ নম্বর প্রশ্নে বলা হয়েছে দেখাও যে এ ইউনিয়ন বি অথবা এ সংযোগ বি ইকুয়াল এ বাদ বি সংযোগ বি বাদ এ সংযোগ এ ছেদ বি। আমাদের এখানে উদ্দীপকে এ এবং বি সেটের উপাদান সেট গঠন পদ্ধতিতে দেওয়া আছে। আমাদের এই উপাদানগুলো তালিকা পদ্ধতিতে বের করে নিতে হবে। তো প্রথমে আমরা লিখব, দেওয়া আছে এ ইকুয়াল x belongs to n such that x square greater than 8 এবং x cube less than 200। তো ক্যাপিটাল এন দ্বারা কি বোঝায়? স্বাভাবিক সংখ্যা। তাহলে আমরা লিখব যে আমরা জানি n ইকুয়াল স্বাভাবিক সংখ্যা 1 থেকে শুরু হয়, 1 2 3 4 ডট 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 চলতেই থাকবে। তো এখন কি করতে হবে? এই স্বাভাবিক সংখ্যাগুলো হবে x এর মান। তো x এর মান যদি আমরা 1 নেই, তো এই স্বাভাবিক সংখ্যাগুলোর মধ্যে স্কোয়ার করলে যেন 8 এর বড় হয় আর কিউব করলে যেন 200 ছোট হয়, সেই উপাদানগুলো হবে এ সেটের উপাদান। তো x ইকুয়াল যদি 1 হয়, তাহলে x ইকুয়াল 1 হলে x স্কোয়ার ইকুয়াল 1 এর স্কোয়ার করলে আমরা 1 পাবো, সেটা 8 এর বড় নয়, তাহলে নট গ্রেটার দেন 8। এবং যদি আমরা কিউব করি x কিউব ইকুয়াল 1 এর কিউব করলে 1 হয়, এটা 200 এর ছোট। x এর মান 1 নিলে প্রথম শর্তটা মানে না, দ্বিতীয় শর্ত মানে। তাহলে x এর এই মানটা গ্রহণযোগ্য হবে না, কারণ দুইটা শর্তই মানতে হবে। তাহলে আমরা 1 কে নিতে পারছি না এ সেটের উপাদান হিসেবে। এরপর যদি আমরা x এর মান 2 নেই, তাহলে x ইকুয়াল 2 হলে x স্কোয়ার ইকুয়াল 2 এর স্কোয়ার করলে 4 নট গ্রেটার দেন 8 এর বড় নয়। এবং x কিউব করলে 2 কিউব করলে 8 হয়, এটা 200 ছোট। তো এখানেও একটা শর্ত মানতেছে আর একটা মানতেছে না, তাহলে 2 নেওয়া যাবে না। x ইকুয়াল 3 হলে x স্কোয়ার ইকুয়াল 3 স্কোয়ার করলে 9 8 এর বড়। এবং x কিউব ইকুয়াল 3 কিউব করলে হয় 27 লেস দেন 200। তো আমরা একটা উপাদান পেয়ে গেলাম এ সেটের, যে x এর মান 3 নিলে দুইটা শর্তই মানতেছে। এরপর যদি আমরা x এর মান 4 নেই, x ইকুয়াল 4 হলে x স্কোয়ার ইকুয়াল 4 এর স্কোয়ার করলে 16 গ্রেটার দেন 8। এবং যদি কিউব করি 4 এর কিউব করলে হয় 64 লেস দেন 200। তাহলে আরেকটা উপাদান আমরা পেয়ে গেলাম। x ইকুয়াল যদি আমরা 5 নেই, তাহলে x ইকুয়াল 5 হলে x স্কোয়ার ইকুয়াল 5 এর স্কোয়ার 25 গ্রেটার দেন 8। এবং যদি আমরা কিউব করি x কিউব ইকুয়াল 5 এর কিউব করলে হয় 125, যা 200 এর ছোট। তো আমরা আরো একটি উপাদান পেয়ে গেলাম। এরপর যদি আমরা x এর মান 6 নেই, তাহলে x ইকুয়াল 6 হলে x স্কোয়ার ইকুয়াল 6 এর স্কোয়ার করলে হবে 36, যা 8 এর বড়। এবং যদি আমরা কিউব করি x কিউব ইকুয়াল 6 এর কিউব করলে আমরা জানি হয় 216, এটা 200 এর ছোট নয়, তাহলে নট লেস দেন 200। তো x এর মান আমরা আর এদিকে নিতে পারবো না, কারণ 6 এর কিউব করার কারণে 200 বড় হয়ে গেছে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে সুতরাং a ইকুয়াল, তাহলে এ সেটের উপাদান হলো 3 4 5। তো 3 4 5 এর কথা এখানে বলা হয়েছে, যে যাদের স্কোয়ার করলে 8 এর বড় হয় আর কিউব করলে 200 ছোট হয়। তো এ সেটের উপাদান আমরা পেয়ে গেলাম। এরপর বি সেটের উপাদান এখানে বের করতে হবে। বি ইকুয়াল দেওয়া ছিল x বিলংস টু
ক্যাপিটাল N such that x জোড় সংখ্যা, স্বাভাবিক সংখ্যার মধ্যে জোড় সংখ্যা, এবং x লেস দেন অর ইকুয়াল 6, অর্থাৎ 6 এর সমান অথবা ছোট যে জোড় সংখ্যাগুলো আছে সেটা হলো 2, 4 এবং 6। তো a এবং b সেটের উপাদান আমরা পেয়ে গেলাম। এখন আমাদের এই অঙ্কটি সমাধান করতে যে মানগুলো প্রয়োজন সেগুলো আমরা বের করে নেব। প্রথমে আমাদের এখানে দরকার a সংযোগ b। লেফট সাইড আমরা লিখতে পারি a সংযোগ b। তাহলে a সেটের উপাদান আমরা পাইলাম 3, 4, 5 সংযোগ b সেটের উপাদান হলো 2, 4, 6। তো সংযোগ করা কি, দুই বা ততোধিক সেটের উপাদানগুলো একত্রে লেখা, অর্থাৎ এক জায়গায় করতে হবে। আর যদি কোনো উপাদান ডাবল হয় তাহলে সেক্ষেত্রে একবার লিখতে হয়। তো আমরা যদি সাজিয়ে লিখি তাহলে প্রথমে আমরা লিখতে পারি 2, এরপরে লিখতে পারি 3, এখানে 4 আছে, এখানেও 4 আছে, তো দুইটা থেকে আমরা একটা 4 নিতে পারি, এরপর 5 আর সবশেষে 6। তাহলে এই দুইটা সেটের উপাদান যদি আমরা সংযোগ করি তাহলে 2 থেকে 6 পর্যন্ত আমরা পাচ্ছি। তো বাম পক্ষ আমরা পেয়ে গেলাম। ডান পক্ষ করার জন্য আমাদের এখানে তিনটি মান প্রয়োজন, a বাদ b, b বাদ a এবং a ছেদ b। তো আমরা এই তিনটা মান আগে বের করে নিব। a বাদ b ইকুয়াল a সেটের উপাদান হলো 3, 4, 5, সেখান থেকে বাদ দিতে হবে b সেটের উপাদান 2, 4, 6। তো বাদ দেওয়ার নিয়ম কি, দুইটা সেটের মধ্যে যে উপাদানগুলো মিলবে প্রথম সেট থেকে সেই উপাদান বাদ দিয়ে প্রথম সেটে আর যা অবশিষ্ট থাকে শুধু তাই লিখতে হবে। যেমন এই দুইটা সেটের মধ্যে 4 মিলতেছে, তাহলে প্রথম সেট থেকে 4 বাদ দিতে হবে। বাদ দেওয়ার পরে প্রথম সেটে আর কি অবশিষ্ট থাকতেছে 3, 5, তাহলে আমাদের লিখতে হবে 3, 5। অর্থাৎ এই a সেট থেকে b সেটের উপাদান বাদ দিলে আর অবশিষ্ট থাকে 3, 5। আর এখানে যে 6 আছে, 2 আছে, এগুলো এখানে লেখা যাবে না। এগুলো যদি লিখি তাহলে আমরা সংযোগ করে ফেললাম। তো এই জন্য আমাদের শুধুমাত্র দেখতে হবে যে বাদ যাওয়ার পর প্রথম সেটে আর কি অবশিষ্ট আছে সেগুলো লিখতে হবে। তো এরপর আমাদের বের করতে হবে b বাদ a। তো b সেটের উপাদান হলো 2, 4, 6, সেখান থেকে বাদ দিতে হবে a সেটের উপাদান 3, 4, 5। তো এক্ষেত্রেও আমাদের মিলতেছে শুধুমাত্র 4, তাহলে 4 বাদ যাবে। বাদ যাওয়ার পর প্রথম সেটে অবশিষ্ট থাকতেছে 2 এবং 6, তাহলে 2, 6, এটা হলো আমাদের b বাদ a। এরপর আরেকটা মান বের করতে হবে a ইন্টারসেকশন b। তাহলে a আর b সেটের মধ্যে ছেদ অর্থাৎ যেগুলো মিলবে, তো a সেটের উপাদান হলো 3, 4, 5 ইন্টারসেকশন b সেটের উপাদান হলো 2, 4, 6। তো এই দুইটা যদি আমরা ইন্টারসেকশন করি তাহলে আমরা দেখব যে শুধুমাত্র মিলতেছে 4, দুইটা সেটের মধ্যে 4 হলো কমন এলিমেন্ট, সাধারণ উপাদান হলো 4। তাহলে a ছেদ b ইকুয়াল আমরা পাবো 4। তো তিনটা মান আমাদের প্রয়োজন রাইট সাইড করার জন্য। মানগুলো আমরা বের করে নিলাম। এখন আমরা লিখতে পারি রাইট সাইড ইকুয়াল a বাদ b সংযোগ b বাদ a সংযোগ a ছেদ b। তো a বাদ b এর মান আমরা পাইলাম 3, 5 সংযোগ b বাদ এর মান হলো 2, 6 সংযোগ a ছেদ b এর মান হলো 4। তো এখন যদি আমরা এগুলো সংযোগ করি অর্থাৎ একত্রে করি তাহলে আমরা সাজিয়ে লিখতে পারি এখানে 2, 3, 4, 5, 6, তাহলে 2, 3, 4, 5 এবং 6। তো রাইট সাইড যে মানটা বের হলো সেটা লেফট সাইডের সমান হয়েছে। তাহলে আমরা লিখতে পারি সুতরাং
লেফট সাইড ইকুয়াল রাইট সাইড দেখাইতে বলা হয়েছে, তাহলে দেখানো হলো শোন বা শোড। তো আশা করি তোমরা বুঝতে পারছো। পরবর্তী প্রশ্নে যাই। গ নাম্বার প্রশ্নে বলা হয়েছে প্রমাণ করো যে সি এর উপাদানটি একটি অমূলদ সংখ্যা, আর সি ইকুয়াল দেওয়া ছিল √7। তো আমরা প্রথমে লিখব দেওয়া আছে সি ইকুয়াল √7। তাহলে আমরা লিখতে পারি যে এখানে সি এর উপাদান √7। প্রমাণ করতে হবে যে √7 একটি অমূলদ সংখ্যা। তো আমরা প্রথমে লিখি ধরি √7 একটি মূলদ সংখ্যা। তো আমরা প্রথমে √7 কে মূলদ সংখ্যা ধরে নিব। যদি মূলদ সংখ্যার শর্ত সে না মানে তাহলে √7 হবে অমূলদ সংখ্যা। মূলদ সংখ্যার সংজ্ঞা অনুসারে আমরা লিখতে পারি √7 ইকুয়াল p/q। কারণ আমরা জানি যেসব সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায় তাদেরকে মূলদ সংখ্যা বলা হয়। এখানে p আর q হলো পরস্পর সহমৌলিক স্বাভাবিক সংখ্যা, অর্থাৎ আমরা লিখতে পারি যে যেখানে p ও q পরস্পর সহমৌলিক সংখ্যা এবং pq > 1। সহমৌলিক সংখ্যা কাকে বলে? যদি দুইটি সংখ্যার গসাগু 1 হয় তাহলে সেই সংখ্যা দুইটি পরস্পর সহমৌলিক সংখ্যা। এরপর আমরা লিখতে পারি বা উভয় পক্ষে যদি বর্গ করি তাহলে এখানে থাকে 7, স্কয়ার রুট কাটা যাবে, আর এদিকে হবে p²/q²। তো সাইড নোট আমরা লিখব বর্গ করে। এরপরে আমরা লিখব বা উভয় পক্ষকে কিউ দ্বারা গুণ করে দিব। 7 এর সাথে কিউ গুণ করলে হবে 7q ইকুয়াল এদিকে হয় p²/q² ইন্টু কিউ। তো সাইড নোট লিখব উভয় পক্ষকে কিউ দ্বারা গুণ করে। তাহলে এখানে কিউ দ্বারা q² কে কাটলে স্কোয়ারটা আমরা বাদ দিতে পারি। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি 7q ইকুয়াল p² নিচে থাকে শুধু কিউ। তো এখানে pq যেহেতু সহমৌলিক সংখ্যা, তো 7q এখানে কিউ এর মান আমরা যদি যে কোনো সহমৌলিক সংখ্যা বসাই তাহলে এখানে দেখা যাচ্ছে যে স্পষ্টত 7q এর মান সবসময় পূর্ণ সংখ্যা আসবে, কিন্তু এই যে p²/q এখানে পূর্ণ সংখ্যা আসবে না, ভগ্নাংশ আসবে, ভগ্নাংশ বা দশমিক মান আসবে। তাহলে আমরা লিখতে পারি এখানে 7q স্পষ্টত পূর্ণ সংখ্যা, কিন্তু p²/q পূর্ণ সংখ্যা নয়, কারণ p ও q পরস্পর সহমৌলিক স্বাভাবিক সংখ্যা এবং pq > 1। তাহলে আমরা লিখতে পারি সুতরাং 7q এবং p²/q এখানে যে সমান আসছে, তো এটা সমান হতে পারে না, সমান হতে পারে না। অর্থাৎ 7q নট ইকুয়াল p²/q। √7 কে আমরা মূলদ সংখ্যা ধরে নিয়েছিলাম, কিন্তু √7 মূলদ সংখ্যার বৈশিষ্ট্য বা শর্ত মানতেছে না। দুই দিকে সমান আসতেছে না, একদিকে পূর্ণ সংখ্যা আসতেছে আর একদিকে ভগ্নাংশ বা দশমিক সংখ্যা আসতেছে। তাহলে আমরা বলতে পারি যে √7 এর মান p/q আকারের কোনো সংখ্যা আসলে হতে পারে না। তাহলে আমরা লিখতে পারি সুতরাং √7 এর মান p/q আকারের কোনো সংখ্যা হতে পারে না। তাহলে আমরা যে এখানে √7 ইকুয়াল p/q ধরে নিয়েছিলাম সেটা সম্ভব না। তাহলে সুতরাং
√7 নট ইকুয়াল p/q। যেহেতু √7 কে p/q আকারে প্রকাশ করা যাবে না, তাহলে √7 একটি অমূলদ সংখ্যা। তাহলে আমরা বলতে পারি সুতরাং √7 একটি অমূলদ সংখ্যা। সি এর উপাদানটি একটি অমূলদ সংখ্যা প্রমাণ করতে তো প্রমাণ হয়ে গেল। তাহলে আমরা লিখতে পারি সুতরাং সি এর উপাদানটি একটি অমূলদ সংখ্যা। তো প্রমাণ হয়ে গেল, প্রুভড। তো আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।